তিরস্কৃত। বসে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল থেকে। আমরা এফ রহমান হলের মাস্টার্সের শিক্ষার্থী সবাই। আমাদের যে আমার সামনে আছে রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের কৃতি শিক্ষার্থী, এ আছে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এ আছে ইকোনমিক্সের কৃতি শিক্ষার্থী। তো আমরা এখন কথা বলতে পারি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আমাদের ছাত্রদল কর্তৃক খেলাধুলা যে আয়োজন করা হয়েছে এটার উপর আমরা কীভাবে মূল্যায়ন করতে পারি। যেমন 2022 সালে আমরা যেহেতু খেলা দেখছি, তো এই খেলা অনুযায়ী আমরা কীভাবে দেখতে পারি এই বিষয়টাকে, যদি আপনি একটু বলতেন। যেহেতু 2022 সালের খেলা দেখার যে পরিস্থিতি বা ব্যাপারটা আর 2026 সালে। আমি মনে হয় আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। 2022 সালের বিশ্বকাপ যেহেতু আমরা পেয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরাই মনে হয় একমাত্র ব্যাচ যারা 2টা বিশ্বকাপ পেয়েছি ক্যাম্পাসে। তো 22 সালের বিশ্বকাপের পরিবেশ এবং 26 সালের বিশ্বকাপের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। তখন খেলাগুলো যখন হইতো তো টাইমটা আমাদের জন্য ফ্রেন্ডলি ছিল, তো আমরা 12টা-1টার সময় খেলা দেখতে যাইতাম। আর এবার দেখা গেছে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে সকালবেলা। সাধারণত আমরা যারা হলে থাকি আমাদের রাত জেগে পড়তে হয়, আমাদের খেলা দেখতে যাইতে অনেক কষ্ট হয়। আমরা রাত জাগি সব দিনই, কারণ আমরা ঘুমাই না, তাহলে খেলা মিস যাবে। তো এবছর খেলার পরিবেশটা আয়োজন নিয়ে আমার একটু প্রশ্ন ছিল। আয়োজনটা খুবই বাজে হয়েছে। যেখানে আমরা গত বিশ্বকাপে দেখেছি যে প্রতিটা ম্যাচই আয়োজন করা হতো এবং এলইডি স্ক্রিনে দেখানো হতো এবং অন্যরকম আমেজ ছিল। সেখানে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক বেশি, সেখানে এখন অনেক কমে গেছে, কারণ তারা সাধারণত নারী শিক্ষক আসতে পারছে না এবং এসেও খেলা দেখা গেছে যে খেলা দেখতে পাচ্ছে না। তো এই জন্য তারা মুখ ফিরিয়ে নিচ্ছে খেলা থেকে, তারা সেই মোবাইলের পর্দায় মুখ বুঝে নিচ্ছে। তো এই একটা অন্যতম সিগনিফিকেন্ট একটা বিষয়। জি, ধন্যবাদ। এখন যদি এনায়েত চৌধুরীর কাছে যাই আমরা, আপনার কীভাবে মূল্যায়ন করবেন এই 2022 সালের বিশ্বকাপ এবং 26 সালের বিশ্বকাপ যে পর্দা দেখাচ্ছে? 2022 সালে হচ্ছে ছাত্রলীগ দেখিয়েছিল, এখন ছাত্রদল। তো আপনি কীভাবে মূল্যায়ন করবেন যদি সংক্ষিপ্ত? আমি ইমতিয়াজের সাথে মিলাতে চাই। আমি মিলতে চাই 2022 বিশ্বকাপে আমরা তখন ফার্স্ট ইয়ারে এক্সাম ছিল, পরীক্ষা চলাকালীন সময়ে ম্যাচ ফলো করতো, অনেক কষ্ট করে দেখতে হতো। কিন্তু তখন যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল যেটা আয়োজন করেছিল সবসময়, আরেকটা বিষয় হচ্ছে ওই সময়টা হচ্ছে অনুকূলই ছিল। এখন হচ্ছে আমাদের ওই আবহাওয়া আমাদের অনুকূলে নেই। অনুকূলে না থাকার কারণে এবারের আয়োজনটা একটু বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, আর কিছু লেকিংস রয়ে গেছে। আর গত বিশ্বকাপে দেখা গেছে যে যেই দলটা আয়োজন করেছিল সে তারা খুব সুন্দরভাবে আয়োজন করেছিল এবং প্রতিদিনই এলইডি জায়ান্ট স্ক্রিনে তারা হচ্ছে ম্যাচগুলো দেখাইতো। সেটা মুখ্য ম্যাচ না হোক, কোনো ম্যাচ হোক, সে সবগুলো ম্যাচ দেখে। বুঝতে পারছি। কিন্তু এবারে হচ্ছে দেখা গেছে যে স্ক্রিনটা এতটা বড় না, তারপর হচ্ছে স্ক্রিনটা দেখা গেছে যে আমরা যদি বাংলাদেশের মাপকাঠিটা হিসাব করি, প্রতিটা মানুষের অ্যাভারেজে হচ্ছে 5.5 ফুট করে হতে পারে। তো 5.5 ফুট উপরে যদি এলইডি জায়ান্ট স্ক্রিনটা আমাদের ক্যাম্পাসে লাগানো হতো, তাহলে দেখা যেত যে সবাই হচ্ছে দাঁড়িয়েই হচ্ছে ম্যাচগুলো দেখা যেতে পারত। তাহলে এখন যদি আমি ইমতিয়াজের কাছে যাই, যে আপনি কতটা দাবিদার আর্জেন্টিনার একজন সমর্থক হিসাবে এবার বিশ্বকাপটা নেওয়ার ক্ষেত্রে আপনি কতটা দাবিদার আশা রাখছেন? হ্যাঁ, আমি তো 22 সালের বিশ্বকাপ দেখেছি, ইতিমধ্যে আপনাকে বলেছি। তো 22 সালের চেয়ে এবছর আর্জেন্টিনার টিমটা আরও বেশি শক্তিশালী। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আর্জেন্টিনার সাথে যারা ফাইনালে থাকবে তারা ভয় থাকবে যে আমরা আসলে 2টা গোল খাবো না 3টা গোল খাবো, আর্জেন্টিনার যে টিম কম্বিনেশন। তো আমি শতভাগ আশাবাদী যে 4-0 গোলে আর্জেন্টিনা এবছর 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ নিচ্ছে। 4-0 এটা এখন কে হইতে পারে, তার প্রতিপক্ষ কে হইতে পারে? প্রতিপক্ষ প্রথমত সোকল ব্রাজিল তো সম্ভাবনাই নেই, তারা তালিকায় নেই, যেহেতু তারা মরক্কোর সাথে ড্র করেছে। পরে আজকে হাইতির মতো একটি 87 নম্বর র্যাঙ্কিংয়ের টিমের সাথে কোনো মতে 3টা গোল দিছে। সেকেন্ড হাফে দেখা গেছে তারা বারবার গোল খেয়েই যাচ্ছিল। তো যে কোনো কারণে খায়নি, ওদের ফরওয়ার্ড নেই সেভাবে। তো আমার মনে হয় রাউন্ড অফ 16-এ যেতে পারলেও ব্রাজিল সেমিতে বা ফাইনালে যাওয়ার মতো দল না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা 2014 সালের একটি পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি, যেখানে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা ফাইনালে এবং
আর্জেন্টিনা 4-0 অথবা 5-1 গোলের ব্যবধানে জয়লাভ করবে। তাহলে এখন যদি আমি দীপুর কাছে যাই, যে দীপুর চিন্তা ভাবনা কি এই বিশ্বকাপটা কে নিতে পারে এবং আপনার কি মনে হয়? বিশ্বকাপে আসলে পোটেনশিয়াল অনেক দল আছে, এখন সঠিকভাবে বলা যাইতেছে না। আর্জেন্টিনা খুবই ভালো স্কোয়াড করেছে এবারও, ফ্রান্স আউটস্ট্যান্ডিং, তারপরে জার্মানি তারা তাদের প্রথম ম্যাচে দেখিয়েছে তারা কী করতে সক্ষম। ইংল্যান্ড আমি বলবো দে হ্যাভ সো মাচ পোটেনশিয়াল মিডফিল্ডার্স। এবার ব্রাজিল একটু আন্ডারডগ আছে, তবে আর কি কিন্তু সম্ভাবনা আছে আর কি ব্রাজিল তারাও। পাশাপাশি কিছু মানে উঠতি দল আছে কি এবার, যেমন ইউএসএ, কানাডার কথা বলবো, মেক্সিকো কিছু ভালো প্লেয়ার আছে তাদের লাইনে, তারা ভালো কিছু করবে আশা করি। ইউএসএ আমি দেখতে পাচ্ছি ইউএসএ সম্ভাবনা একটু বেশি লাগতেছে আমার কাছে তুলনামূলক। পর্তুগাল, স্পেন এরাও খুব ভালো টিম, কিন্তু তারা প্রথম ম্যাচে সেভাবে আলো ছড়াতে পারেনি অবশ্য। তবে একটা খুব জমজমাট আমরা নকআউট স্টেজ দেখতে যাচ্ছি আশা করছি। ফাইনালে কে জিতবে এটা আসলে মানে আমি শিওর বলতে পারতেছি না। এজ এ ব্রাজিল ফ্যান এটা একটা আক্ষেপ, মানে ব্রাজিল টিম নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হতে পারতেছি না বাস্তবিকভাবে। যদিও মানে কথায় অনেক কিছু বলা যাইতেছে, কিন্তু আসলে বাস্তবিকভাবে এটা আমি বলতে চাইতেছি না জাস্ট। কিন্তু আমি খুবই আশাবাদী, যদিও ব্রাজিল নিয়ে আশাবাদী, টিম ভালোই আছে, দেখা যাক। আচ্ছা, যদি এখন দল হিসেবে একটা টিমকে আপনি 10-এর মধ্যে কত দিবেন এটা যদি বলি, জার্মানিকে আপনি 10-এর মধ্যে কত দিবেন? জার্মানি 8 দেওয়া যায়। ফ্রান্স, ফ্রান্স 8.5, আর্জেন্টিনা, আর্জেন্টিনা 8, ব্রাজিল, ব্রাজিল apparently 7, পর্তুগাল, পর্তুগাল 8,